আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি দীপ্তি চৌধুরী। রাজনীতি নিয়ে নানাজনের নানা মত থাকতে পারে, নানা রাজনৈতিক দলের নানা রকম এজেন্ডা, তাদের কথা বলার ধরন আলাদা। তবে মোটামুটি নির্বিশেষে সকলেই স্বীকার করবেন যে বাংলাদেশের রাজনীতি এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই স্থিতিশীলতার জায়গায় আমাদের আলটিমেট লক্ষ্য এখন একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেটার দিকে আমরা চেয়ে আছি। যদিও তারিখ এখনও নির্দিষ্ট হয়নি, কিন্তু নানা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ব্যালটের রং কেমন হবে, কারা কী প্রতীক পাবেন এবং কে কোন দলের নমিনেশন পাবেন, এই সব কিছু নিয়ে নানা দলের মধ্যে নানা রকম তোড়জোড় চলছে। তবে তার মধ্যেও শঙ্কা যে এই নির্বাচন আসলে সুষ্ঠুভাবে হতে পারবে কিনা, নিরাপত্তা কেমন থাকবে, গ্রহণযোগ্যতা কেমন হবে, ইনক্লুসিভ নির্বাচন বলতে আসলে আওয়ামী লীগকে ইনক্লুড করা হবে কিনা, এই বিষয়ে নানা রকম মতবাদ রয়েছে। কিন্তু তার মধ্যেও আবার কথা ওঠে যে বর্তমান সরকার তাদের দায়িত্ব কেমন পালন করতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে দীর্ঘস্থায়ী কোনো বিষয় নিয়ে আসলে এই সরকার, অনির্বাচিত সরকার, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আবার উপদেষ্টা মণ্ডলীর অনেককে শোনা যায় যে তারা ফ্যাসিবাদ বিরোধীদের ফ্যাসিবাদী হয়ে ওঠার আশঙ্কা দেখেন। তো এই সব কিছু নিয়ে আসলে আজকে কথা বলতে চাই। স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন। আমরা বিষয় নির্ধারণ করেছি নির্বাচনে কোট আনকোট ফ্যাসিবাদীদের ভূমিকা। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট ভেরি ভোকাল মাহবুব আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি যেহেতু আপনার সাথে আমার অনেক দিন পরে বসা হচ্ছে। আপনি তো নমিনেশন পাননি আপনার দলের, যেটা মানে আপনি একজন ভাইস চেয়ারম্যান আপনার দলের, তারপরেও নির্বাচন নিয়ে আপনার প্রস্তুতি কেমন চলছে, কিংবা যারা নমিনেশন পাননি, বিকজ আপনাদের দল এত বড় এবং এত প্রতিযোগিতা ছিল মানে এক একটা আসনের জন্য, সো তাদের অবস্থা আসলে কি? আপনারা কি এখনো এটা নিয়ে কোনো কোন্দল আছে নাকি? একটা রাজনৈতিক দলগুলোতে এই নির্বাচনী ব্যবস্থা একটা কোন্দলের ব্যাপার তো দীর্ঘদিন ধরেই থাকে। মানে এটা খুবই আনফর্চুনেট। আমরা দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে যতবার নির্বাচনের ব্যাপারটি আসে, সেটা ফেক নির্বাচন হোক অথবা জেনুইন নির্বাচন হোক, এক ধরনের প্রার্থিতা নিয়ে গোলযোগ আমরা দেখি। যারা পান না তাদের মধ্যে একটা গোলযোগ দেখি। তো এবার যারা নির্বাচনের যারা, আমি আমাদের দলের কথাই বলছি, যারা মনোনয়ন পাননি তাদের মধ্যে কেউ যখন কি বলে মানে রাস্তায় বিক্ষোভ বা মানে মিছিল টিছিল করছেন, তাদের উদ্দেশ্যে আমি বারবার একটা কথা বলেছি, দেখুন নমিনেশনের প্রসেসের ব্যাপারটা থাকে তো রাজনৈতিক দল অর্থাৎ রেসপেক্টিভ দলের, সেখানে জনভোগান্তি হতে পারে এমন কোনো কর্মসূচি নেওয়া কোনো মানে সম্ভাব্য প্রার্থীর অথবা বঞ্চিত প্রার্থী, যেই ভাষায় বলেন না এখন, তাদের কারোরই করা উচিত হবে না এবং প্রত্যেকে একটা পার্টির শৃঙ্খলা মেনে চলা উচিত। আর সবাই মানে যদি আমার কথা আপনি বলছিলেন শুরুতেই, সেই জন্য আমারটি আমি ক্লারিফাই করি। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের মনোনয়ন পাওয়া না পাওয়া এটা আমার কাছে খুব মানে একদমই ম্যাটার করে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি। একেবারে সামান্যতম একটা বালুকণা পরিমাণ প্রতিক্রিয়া মানে নেতিবাচক প্রতিক্রিয়া আমার মধ্যে আসেনি। ফার্স্ট অফ অল, আমি বিং এ মুসলিম, আমি মনে করি যে আল্লাহর তরফ থেকে যে তার বান্দার জন্য যে ফয়সালা থাকে, তার বান্দার সে ফয়সালা অ্যাকসেপ্ট করা উচিত খুশি মনে। বিকজ আমি জীবনের কোনো অংশেই আমি আমার মতন করে আমি সব কিছু করতে পারি না। সব কিছুর উপরে আমার স্রষ্টা যিনি, সেটা তো একটা স্পিরিচুয়াল বিশ্বাসের জায়গা। স্পিরিচুয়াল না, এটা বিশ্বাসের জায়গা। স্পিরিট মানে আপনি বিশ্বাস করছেন যে পানিটা বিশুদ্ধ, এটা স্পিরিচুয়াল বিষয় না, এটা হচ্ছে আপনার বিশ্বাসের জানার বিষয়টা। আমি মনে করি সেটা হচ্ছে যে এটা কোনো বিগ ডিল না। যে কথাগুলো আমি পার্লামেন্টে কেন যেতে চেয়েছিলাম, আমি যেমন মানে গত বেশ কিছু সময় ধরে, শেখ হাসিনার সময় তো আমি নির্বাচন করবো না বলে আমি ডিসিশন নিয়েছিলাম, বলেছিলাম যে আমি নির্বাচন অংশ নেব না শেখ হাসিনা আমলে। এমনকি আমার পার্টিও যদি নির্বাচনে অংশ নেয় সেটাও করবো না। কেন বলে আপনি বলবেন কেন করবেন না? সেটা কি শৃঙ্খলা ভাঙার বিষয় না? বিষয়টা আমার নির্বাচনী এলাকার যেটা, সেটা হচ্ছে পদ্মা সেতুর একেবারে লাগানো, পদ্মা সেতু সংলগ্ন এলাকা আমার বাড়িটা উত্তর প্রান্তে। তো এখন মানে মাওয়া, ঢাকা মাওয়া আপনারা বলেন না, ওই অঞ্চলটিতে। এবং শেখ হাসিনা যেই ধরনের সর্বগ্রাসী ক্ষমতা এক্সারসাইজ করতেন, ওনার যাওয়ার জায়গাটিতে এবং নামার জায়গাটিতে
উনি নিশ্চয়ই চাইবেন না যে ওনার বিরুদ্ধ পক্ষ কেউ এখানে নির্বাচনে জিতুক। এটা আমি খুব ভেরি মাচ, ওই যে বিশ্বাসের কথা বলেন, আমি বিশ্বাস করতাম বলেই আমি অযথা এক্সারসাইজ করতে যাইনি, গেল এক। এখন কথা হচ্ছে কি যে আমি মানে শেখ হাসিনাকে আপনি নারাজ করতে চান? না না, বিষয়টা সেরকম না। বিষয়টা আমি জানি যে সেটাকে সে কখনই দেবেন, এটা সে এটা হবে না, হেরে যাবো, ওই জন্য আর যাই না। হেরে যাওয়ার ব্যাপার না, হারা তো একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে। উনি তো হারতেও দিতেন না, উনি তো হারতেও দিতেন, অর্থাৎ উনি এটা নিজের গায়ের জোরে নিয়ে যাবেন, দ্যাটস ইট। আচ্ছা, আপনার ব্যক্তিগত জায়গাটা শুনবো একটুখানি, এখন বলেন যে অ্যানালাইসিসের জায়গা। আমি একটু বলি, তাহলে আপনার দর্শকরা বোধহয় একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে যে আমি যে ক্যাম্পেইনটা আমি লাস্ট 14-15 মান্থ যাবত করছিলাম, এবং যেটা বিশ্বাসের জায়গাতে আবারও বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি পার্লামেন্টে যারা নির্বাচিত হন বা হবেন তাদেরকে হোস্টেলে থাকা উচিত না, বিকজ দ্যাট ইজ এমপি হোস্টেল। অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে তার নিজের নির্বাচনী এলাকায় বসবাস করা উচিত, শোনা উচিত, মানুষের সাথে থাকা উচিত। আমি শুধু এমপি ইলেকশনের জন্য না, আমি তো আরও একটা বাড়তি ক্যাম্পেইন করতাম। সেটা হচ্ছে যে আমি বলতাম উপজেলা এবং ইউনিয়ন পরিষদে কোনো মেহমান, অর্থাৎ শুক্রবারের চেয়ারম্যান আমরা চাই না। এখানে সপ্তাহে 5 দিন বসার চেয়ারম্যান চাই, মানে থাকতে হবে, তাকে বাড়িতে থাকতে হবে, তার ছেলে মেয়ে স্কুলে পড়বে, ওইখানকার লোকাল স্কুলে। চেয়ারম্যান সাহেব বাজারে যাবেন, মানুষের সাথে ইন্টারাকশন হবে। সিমিলারলি এমপির বেলা আমার একই কথা, অধিবেশন শেষ তিনি তার নির্বাচনী এলাকায় অফিস থাকবে, সেখানে তিনি অফিস করবেন, কথা শুনবেন। তিনি যদি থাকেন চেয়ারম্যানে থাকবেন, তিনি থাকলে উপজেলা চেয়ারম্যান থাকবেন, উপজেলা চেয়ারম্যান থাকলে প্রশাসন থাকবে, ডাক্তার থাকবে, সব সব থাকে আমাদের দেশের ব্যবস্থায়। যদি আপনি বলেন এমপির কি কাজগুলো, না, এমপির এই কাজগুলো না, এটা আমরা জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জনগণ এমপিকে তাদের কাছে পেতে চায়, সুখের কথা, দুঃখের কথা, চাকরির কথা, উন্নয়নের কথা, ঘরের অভিযোগের কথা, ছেলে ভাত দিচ্ছে না, মানে বাবা মাকে ভরণ পোষণ করছে না, সেই অভিযোগও আমাদের দেশে এমপিদেরকেও শুনতে হয়। তো সেজন্য আমি যেটা, আপনি যদি আমেরিকার কথা তাকান, সেখানে দেখবেন কংগ্রেসম্যানরা, সিনেটররা ক্যাপিটাল হিলে অধিবেশন শেষ হওয়ার পর তারা যার যার রেসপেক্টিভ এরিয়াতে চলে যান। এবং অত দূরে যাবো কেন? আমি যদি দিল্লির কথাও চিন্তা করি, পার্শ্ববর্তী দেশ, সেখানে গিয়ে কর্ণাটক বলেন, বিহার বলেন, উড়িষ্যা বলেন, উত্তরপ্রদেশ বলেন, যার যার এলাকার এমপিরা তার এলাকায় চলে যায়। এই অভাগা, আমার এই অভাগা দেশটাতে আমরা, ওই যে একটা হিন্দি সিনেমা ছিল রাজু বান গায়ে জেন্টলম্যান, একবার যদি আমরা এমপি হয়ে যাই, আমরা জনগণকে ত্যাগ করে আমরা ঢাকায় বসবাস করার চেষ্টা করি। মানে এই উদাহরণটা কেন আনলেন? উদাহরণটা আনলাম যে কথাগুলো আমি ওখানে যে বলতাম, এই যে এমপিদের থাকার কথাগুলো বলতাম, আমি যদি পার্লামেন্টে নাও থাকি, মানে এখন তো যদি এখন আমাদের তালিকাটা সম্ভাব্য, এটা রদবদল হতে পারে, স্টিল সম্ভাব্য প্রাথমিক, এটা আমি আবারও বিশ্বাসের কথা বলি যে আল্লাহর ফয়সালা থাকলে আমি আবারও প্রার্থী হতে পারি। প্রার্থী হই বা না হই, যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো আমি আপনার এখানে বলছি, এ কথাগুলো আমি জনসভায় বলবো, এটা আমি ক্যাম্পেইন করতেই থাকবে। দিস ইজ মাই ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আপনার কাছে আমি আবারও আসবো, এই ইস্যুটা তাই একটু কিছু জানার আছে আমার। মা বাবা যদি আপনার কাছে আসে, ওই যে বলছিলাম যে একজন উপদেষ্টার নাম বলি, আমাদের তথ্য উপদেষ্টা যিনি রয়েছেন মাহফুজ আলম, যিনি তরুণদের প্রতিনিধি হয়ে উপদেষ্টা পরিষদে গেছিলেন, তার যে কথা যে মজলুম জালিম হচ্ছে এবং ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে, এবং তিনি বেশ হতাশার কথা বলেছেন যে এভাবে বললে জুলাই স্পিরিটটা আসলে থাকবে না। সেটা নিয়ে আপনি একটা লেখাও লিখেছেন, আমি দেখছিলাম যে আপনার পত্রিকায় আপনি বেশ প্রতিবাদী হয়ে বিশ্লেষণ ধর্মে একটা লেখা লিখেছেন। আপনার কি মনে হয় আসলে, মানে যখন মানে সরকারের ওই জায়গা থেকে একজন মানুষ অ্যাক্টিভিস্টের মতো করে কথা বলেন, সেটাকে আসলে মানুষের মনে একটা মানে দ্বন্দ্বের সৃষ্টি করে কিনা, কিংবা এই যে এত কঠিন একটা সময়ে শক্তভাবে হাল ধরার জায়গাটায় আমাদের একটা শঙ্কা সৃষ্টি করে কিনা? ধন্যবাদ। আসলে মাহফুজ সাহেব যে খুব কঠিন কথা বলেছেন তা নয়, বা উনি এটাকে হাল ছেড়ে দিয়ে বলেছেন তা নয়, এক ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন, এবং পর্যবেক্ষণটা অনেকটাই সত্য এই অর্থে যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তারাই এখন ফ্যাসিবাদীর ভূমিকায়। এটা তো একটা প্রায় নিয়মিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর আপনি দেখুন যে গণ অভ্যুত্থানের মূল প্রত্যয়টা কী ছিল। মূল প্রত্যয় ছিল যে অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ যেখানে সকলের সমমর্যাদা এবং সমসম্মান থাকবে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একজন আরেকজনকে বলছে তুমি ফ্যাসিস্ট, তুমি অমুকের দোসর, তুমি এটা কি করেছো, তুমি এখানে থাকতে পারবে না, মানে জাজমেন্টাল হয়ে যাচ্ছে। এই জাজমেন্ট করার দায়িত্ব কি তার বা আমার বা আপনার?
জাজমেন্টের জন্য তো একটা আইন আদালত থাকবে, সমাজের একটা কাঠামো থাকবে, সেই সমাজ ঠিক করবে যে কে আইন বহির্ভূত কাজ করেছে, তাকে যথোচিত শাস্তি দেবে। সেইটা যখন না হয় তখনই কিন্তু মানুষ আইন হাতে তুলে নেয়। আপনি 5ই আগস্টের পর দেখেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, অবিরাম যে ভাঙচুরটা হলো, যত ঐতিহাসিক নিদর্শন আছে, যত স্মৃতিময় নিদর্শন আছে, সব কিছু মূলের যেন কুঠারাঘাত করা হলো। তখন আমরা কি বুঝতে পারলাম যে এই সরকার ডানপন্থাকে লালন পালন করছে, প্রশ্রয় দিচ্ছে, সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। এবং সেটা কিন্তু আজকে সর্বশেষ যে আবুল সরকার মানিকগঞ্জের ঘটনা, পুলিশ দাঁড়িয়ে নির্বিকার চিত্তে দেখলো যে অন্য 15-20 জন বাউলকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে, চড় দেওয়া হচ্ছে, ঘুষি দেওয়া হচ্ছে। এবং অপরাধ কি? অপরাধ হচ্ছে যে এই 4 ঘন্টার যে বাহাস হয়, যে লোকগান, সেই বাহাসে ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। এই জন্য ওই ভদ্রলোকে গ্রেফতার করা হয়েছে, বাউল শিল্পীকে। কথা হচ্ছে, কেউ যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকে, একটা সভ্য সমাজের তো আইন কানুন থাকবে। সে আইন কেন আমরা নিজের হাতে তুলে নেব? এই যে এটাকেই তো আমরা মব সন্ত্রাস বলছি। শুরু থেকে আপনি দেখুন যে গত 15 মাসে সবচেয়ে বেশি এখানে কি অরাজকতা তৈরি হয়েছে, মব সন্ত্রাস হয়েছে। এই মব সন্ত্রাসে সরকার হয় নির্বিকার ছিল, দূরত্বে ছিল, অথবা এটা আমাদের কোনো ইস্যু নয়। এই যে গা এড়িয়ে এড়িয়ে চলেছে, যখন 32 নম্বর 2 দিন ধরে ভাঙা হলো, তখন সরকার কিছুই করলো না। বুলডোজার তো একটা ছোটোখাটো জিনিস না যে আমি হাতে করে নিয়ে চলে যাব। সেই বুলডোজার দিয়ে 48 ঘন্টা ভাঙা হলো, বলা হলো এটা ফ্যাসিবাদের নিদর্শন ভাঙা হচ্ছে। তাহলে আপনি যখন হাতে নিয়ে নেবেন এটা ফ্যাসিবাদের নিদর্শন, আপনার কাছে যা ফ্যাসিবাদ আমার কাছে তো তা নাও হতে পারে। আজকে যারা ফ্যাসিবাদের সকলেই তো ছিল এই গণ অভ্যুত্থানে, তারপরে কেন এত বিভাজন? কারণ এই বিভাজনটা হচ্ছে যে আমি থাকবো, আমার প্রতিদ্বন্দ্বী কেউ এখানে থাকবে না। যত প্রতিদ্বন্দ্বী কম হয় তত যেন ভালো হয়। আপনি দেখুন যে বিএনপির মতো একটা পুরনো রাজনৈতিক দল কিংবা জামাতে ইসলামীর মতো একটি পুরনো রাজনৈতিক দলের সাথে এনসিপি 9 মাস 10 মাসের একটি দলকে সরকার কিন্তু পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এনসিপি অবশ্যই, প্রথমে বলে রাখি যে এনসিপির বিরুদ্ধাচারণ আমি করছি না, তারা গণ অভ্যুত্থানের সফল নায়ক, কোনো সন্দেহ নেই। এবং অবশ্যই তারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তাদের চোখে মুখে দেখি, কিন্তু অযাচিত কোনো প্রশ্রয় কিন্তু তাদের জন্যই ভালো হবে। মাহফুজ আলম কি এই সরকারের অংশ না? মাহফুজ আলম কিন্তু এখানে একটা ব্যক্তি কি করছে সেটা কিন্তু আমি আলাপ করতে চাচ্ছি না। আলাপ করতে চাচ্ছি দৃষ্টিভঙ্গিটা। মাহফুজ আলম হয়তো তার সততার জায়গা থেকে এই কথাটি বলেছেন। তিনি যখন দেখছেন যে পারছেন না, ফ্যাসিবাদী যারা বিরোধী তারাই নিজেদের মধ্যে লড়াই করে ফেলছেন, তখন তিনি সেটা বলছেন। এর আগেও তো মাহফুজ আলম অনেক স্ট্যাটাস দিয়েছেন, তিনিও বলেছেন আমরা আর কয়দিন আছি, যখন তখন আমরা চলে যাব, আমরা একটু, এটা এক ধরনের সততা। তো আপনি দেখুন যে উনি তো নিজেকে দূরত্বে রাখেননি যে না কিছুই হচ্ছে না। এই যে কিছুই হচ্ছে না কিন্তু অনেক উপদেষ্টা বলছে। যেই ঘটনা ঘটেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন যে এটা তো আমার মন্ত্রণালয়ের ব্যাপার নয়, এটা হচ্ছে স্বরাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপার। এটা কি সংস্কৃতি উপদেষ্টা বলতে পারেন? একটি বাউল শিল্পী ধর্মানুভূতিতে আঘাত দেবার কারণে জেলে, সারা বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা এটার প্রতিবাদ করছেন, তখন উপদেষ্টা বলছেন এটা আমার বিষয় না। এর আগে শিল্পকলায় নাটক বন্ধ হয়েছে, শিল্পকলায় মামুনুর রশিদ এবং ফেরদৌসী মজুমদারের মতো বরেণ্য ব্যক্তিত্বদেরকে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তখনও কিন্তু শিল্পকলা কোনো পদক্ষেপ নিতে পারেনি। এটা কিন্তু বাংলাদেশের নতুন নয়। কনসার্ট বন্ধ করা হচ্ছে, বিভিন্ন ধরনের গান বাজনা এবং সংস্কৃতির মূলে যেন কুঠারাঘাত দেবার একটা চেষ্টা, সঙ্গীতের শিক্ষক বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের যে তাদের যে রেকর্ড আমরা দেখতে পাই, যে গণতন্ত্রের প্রতি তাদের যে এক ধরনের আগ্রহ আমরা জানি বরাবর, তার সঙ্গে কি যায় এই সাম্প্রদায়িকতা এবং এই ডানপন্থের যে উত্থান? আপনি বিপরীতে দেখুন, এই সরকার কি বামপন্থার সঙ্গে কোনো আলোচনায় অংশ নিয়েছে? মাহবুব ভাই, এই দায়টা আপনি কাকে দিবেন? ধরেন ডানপন্থীদের রাজনীতি করার জন্য এখন একটা উর্বর অবস্থা আছে, কিন্তু না আমি ধরলাম এই দায়টা আপনি কাকে দিবেন? এই দায়টা আমি দেব এই সরকারকে, কারণ তাদের হাতে স্টিয়ারিং। উনি কি করে এই সরকার তার একটা সংস্কার কমিটি করে ৭২-এর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কোন ম্যান্ডেটের বিপরীতে দাঁড়িয়ে তারা তুলে দিচ্ছে? এই ৩০টি রাজনৈতিক দল, এই ৩০টি রাজনৈতিক দল কি বাংলাদেশ?
এই 30টি রাজনৈতিক দল কি বাংলাদেশের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব করে? এর 7-8টি রাজনৈতিক দল ছাড়া তো অন্য দলের নামই আমরা জানি না, দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নাম আমরা জানি না। কি করে তারা এইরকম ভাবে আমাদের বাংলাদেশের যেটা মুক্তিযুদ্ধের রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে অর্জন, তারা বসে ঠিক করে ফেলবেন আমাদের ভবিষ্যৎ? আমি রাজনৈতিক ব্যক্তি যিনি রয়েছেন তাকে একটু জিজ্ঞেস করেছি, এই 30টি দলই কি আসলে ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিংবা ধরেন এই সরকার যে যে জিনিসে সংস্কার আনার চেষ্টা করেছে, সংস্কার বাদ দেন, ধরেন যে যে জিনিসে হাত দিয়েছে কিংবা একটা ডিসিশন মেকিং এর জায়গায় রয়েছে, যেগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই হয়েছে, তারাও কি এটা নির্ধারণ করার ক্ষমতা রাখে কিনা? প্রশ্নটি ছিল মাহবুব আজহার, আপনার কাছে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে উনি অনেক ব্রড স্পেকট্রামে কথা বলছেন, আমার অন্যান্য অনেক বিষয়ের সাথে আমার অনেক কিছুতেই ভিন্ন মত নেই। তো ধর্মনিরপেক্ষতা নিয়ে উনি যে প্রশ্নটি তুলেছেন সেখানে আমি একটু মানে আইনি ব্যাখ্যায় যাব বা অবস্থানে যাব। সেটা হচ্ছে যে আপনার উনি মুক্তিযুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে, যেটা নিশ্চয়ই মুক্তিযুদ্ধ আমাদের একটা আবেগের ব্যাপার, আনডাউটেডলি এটা আমাদের বড় মাপের অর্জন, আমাদের বাংলাদেশ, আমাদের জাতীয় সঙ্গীত প্রাপ্তি, জাতীয় পতাকা প্রাপ্তি, মানে নিজের স্বাধীন সত্তার যে মানে বিঘোষিত অবস্থা, সেটাকে তো আমি অত্যন্ত গৌরব এবং সম্মানের সাথেই দেখি। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে 72 মানে সংবিধানটা তো গৃহীত হলো 73 সাল, বাট 72 সালে যেটা রচিত হলো, এই দেশের সংবিধানের সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই যে দুটো বিষয় অন্তর্ভুক্ত হলো, একটা পলিটিক্যাল পার্টি যদি মানে এটা দীর্ঘদিনের ডিবেটটা হচ্ছে 72 সালে যারা সংবিধান প্রণয়ন করতে বসলেন তারা বেসিক্যালি, এটা আমরা সবাই জানি, বাট তারপরও মানে আলোচনার সূত্রের জন্যই বলছি, যে আপনার তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি এবং পাকিস্তানের প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির জন্য তারা নির্বাচিত হয়েছিলেন। তা পাকিস্তান রক্ষা করার জন্য, পাকিস্তানের জন্য তো তারা হয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই, হোয়াট এভার। কিন্তু জনগণের ম্যান্ডেট, জনগণের ভোটকে অস্বীকার করা, জনগণ নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় বসতে না দেওয়ার কারণেই তো আমরা মানে চূড়ান্ত লড়াইতেই গেলাম। আচ্ছা, এবং আমরা আমাদের দেশটা অর্জন করলাম, লস হয়নি, আমাদের অনেক বড় অর্জন, অনেক ক্ষয় হয়েছে কিন্তু অনেক অর্জন হয়েছে বিনিময়ে। কিন্তু যারা যে সরকারটি আসলো তাদের 6 দফা থেকে শুরু করে বিভিন্ন সময়, মুক্তিযুদ্ধ তো হলো আমাদের 26শে মার্চ থেকেই বা 25শে মার্চ থেকে যদি আমরা ধরি, তার আগেও তো একটা গণতন্ত্রের লড়াই, একটা মানে স্বাধিকারের লড়াই তো ছিল, একটা লড়াই তো জারি ছিল। সেখানে যেই রাজনৈতিক দলটি সংবিধান রচনা করেছে, মানে একটি রাজনৈতিক দলই তো সংবিধান রচনা করেছে তৎকালীন সময়ে, বিকজ আপনি বলতে পারেন তারা 70-এ ম্যান্ডেটেড ছিলেন, বাট ম্যান্ডেটেড পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য। সেই পার্টিটি যখন তাদের কোনো রাজনৈতিক কর্ম, আমি অনেক ঘেটে দেখছি, এটা নিয়ে আমি রীতিমতো কাজ করেছি, তো সেইখানে কোনো জায়গাতে তাদের 6 দফা, তাদের নির্বাচন ইস্তেহারের মধ্যে কোনো জায়গায় তারা তৎকালীন রাজনীতি তারা সমাজতান্ত্রিক পুরো পাকিস্তান করবেন বা সমাজতান্ত্রিক পাকিস্তান করবেন, এটার কোনো প্রতিশ্রুতি তাদের ছিল না। এমনকি তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবেন সেটার কোনো প্রতিশ্রুতি তাদের 70-এও ছিল না। 71 আমরা মুক্তিযুদ্ধ করেছি, 71 মুক্তিযুদ্ধের গোটা পিরিয়ডটায় শুধু তারা আওয়ামী লীগ একা যুদ্ধ করেনি, হয়তো সেখানে অনেক নাম কম জানা অনেক রাজনৈতিক দলেরও তো অংশগ্রহণ ছিল, অনেক বামপন্থী সংগঠনগুলোর, ন্যাশনাল আওয়ামী পার্টি তৎকালীন সময়, এখন তো এখনকার আমাদের ছেলেমেয়েরা মস্কোপন্থী ন্যাপের কথা জানে না, তখন তো মানে পিকিংপন্থী ন্যাপ, মস্কোপন্থী ন্যাপ থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক দলও তো সেখানে অংশগ্রহণ করেছিল। হোয়াট এভার, উনি যে কথাটা বলছিলেন যে 30টি দলই সব দল কিনা, না, 30টি দলই সব দল না, 30টি দলই মানুষকে প্রতিনিধিত্ব করে না। বাট অ্যাট দ্য সেম টাইম উনি যেটা বললেন যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিল, এটা যেমন এটার পক্ষে অবস্থান নেওয়ার মতো, কথা বলার মতো, আবেগের মতো জায়গার লোকের যেমন মানে অসংখ্য লোক আপনি পাবেন, অ্যাট দ্য সেম টাইম আবার এই প্রশ্ন করার মতো তো লোক থাকতে পারে যে আপনি যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্রটা যে সংবিধানের মধ্যে 4 মূলনীতির মধ্যে ঢুকালেন, এটা যে আমাদের 4 মূলনীতি, এটা কে অ্যাপ্রুভ করেছিল, কার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে, কোন জনগণের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আপনি সংবিধানে সন্নিবেশ করেছিলেন সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ? আপনিও তো ম্যান্ডেটেড ছিলেন না। বিষয়টা হচ্ছে কি যে তখন মুক্তিযুদ্ধের সকল দলগুলোকে নিয়েও করলেও একটা কথা ছিল, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। মুক্তিযুদ্ধের পরে
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়টা জাতীয় সরকার হতে পারে ইত্যাদি। দ্যাট ইজ মানে ওল্ড ডিবেট, ওই ডিবেট আমি যাই না। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের ডিবেট আপনার থাকবে, যেইভাবে এটা ইনকর্পোরেট হয়েছে সংবিধানে, একইভাবে আবার সংবিধান থেকে এটা বাদ দেওয়ার যে প্রক্রিয়া, দুটো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। আচ্ছা, আপনাকে আমার এক প্রশ্ন, যে জনাব মাহবুবের মানে কথার মূল জায়গার অভিযোগটি ছিল, এবং এইটা আসলে মানে অনেকেই অভিযোগ করেন যে এই সময়ে এসে মৌলবাদের উত্থান হয়েছে এবং মৌলবাদীরা এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল। মাহবুব বলছিলেন যে এখন সরকার আসলে তাদের দ্বারা বায়াসড হয়েছে এবং বাংলাদেশে সাংস্কৃতিক জায়গায় একটা বাধা তৈরি হয়েছে। মানে বিএনপি কি সেই জায়গায় আসলে শক্ত অবস্থান নিয়েছে? আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ওনার পর্যবেক্ষণ সাথে আমার ভিন্ন অবস্থান সেইভাবে নাই। তো সাম্প্রদায়িক শব্দ মানে ওনার একটি শব্দের সাথে আমার ভিন্ন মত আছে, যে সরকার সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে, এটা আমি একমত নই। সরকারের কিছু সীমাবদ্ধতা বা ব্যর্থতা, মানে যে প্রেক্ষাপটে সরকার গঠন করেছে, মানে সরকারটি গঠিত হয়েছে, আমরা সবাই জানি। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তিনি এটা নিউজের এডিটরের সাথে তার একটা মানে হিস্টোরিক্যাল সাক্ষাৎকার এই কারণে বলবো যে আমাদের দেশে ইতিপূর্বে কোনো মানে হেড অফ দ্য গভর্নমেন্টকে এইভাবে প্রশ্ন করা যায়নি, আর আমাদের দেশে কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট ইতিপূর্বে ঠিক এইভাবে উত্তরও দেননি, এইভাবে অকপটে উত্তরও দেননি। মানে অনেক প্রবলেমস, লিমিটেশনকে এন্ডোর্স করা, এটা ছিল না তো আমাদের দেশে, সব কিছুতে প্রেসক্রাইব ছিল। তো সেখানে তিনি বলেছেন যে তার উপদেষ্টা পরিষদ নিয়ে নিজেই কিন্তু মানে স্বীকার করেছেন, বলেছেন যে হ্যাঁ আমার কিছু সীমাবদ্ধতা ছিল, আমি ঠিক হোমওয়ার্ক করে উঠতে পারিনি। আর আমি বহু আলোচনার মধ্যে বলেছি যে যেই উপদেষ্টাদেরকে নিয়ে উনি সরকার চালাচ্ছেন, এরা দীর্ঘমেয়াদী একটি সরকার পরিচালনা করার জন্য এটা 2 মাস 1 মাস চলার জন্য ঠিক ছিল, কিন্তু এক দীর্ঘ সময় চলার আপনার কি জন্য মনে হয় যে এমন অনেক জিনিসে তারা হাত দিচ্ছে যেখানে আসলে দরকার ছিল না? একেবারেই না। যেমন আপনি যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি একটা প্রশ্ন রেজ করেছেন, আমরা অনেক আগে থেকেই টকশোগুলোতে বলছিলাম, বিশেষ করে পার্টিকুলার বন্দর এরকম অনেক কিছু চুক্তি তারা করেছেন, যেটা মানে এনডিএ এর আওতায় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তারা করেছেন। তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট শেখ হাসিনা আমলে এই ধরনের একটা মানে প্রবিধান তারা যুক্ত করেছিলেন বটে। এখন তো শেখ হাসিনা সরকার নাই, আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাকে ব্যবহার করে কেন আপনি করতে যাবেন? 1 নম্বর। আর আপনাকে তো প্রথমে ভাবতে হবে যে ইউ আর এন ইন্টারিম গভর্নমেন্ট। আপনি এত বড় ধরনের একটা সিদ্ধান্ত, 15 বছর 20 বছর 25 বছর একটা মানে কোম্পানি অপারেট করবে, তাকে আপনি 5 বছর বা 10 বছর তাকে ডিউটি ফ্রি বা ডিউটি ওয়েভ করে দেওয়ার মানে ফ্যাসিলিটিস দেবেন, এগুলো তো অনেক মৌলিক ইস্যু। এই বিষয়গুলো আপনি ইলেক্টেড গভর্নমেন্টের কাছে রেখে দেওয়াটা সঙ্গত ছিল। ওকে, আমি একটু মাহবুবাজি আপনার কাছে জানতে, আপনার কি মনে হয় আসলে আমার অনেক জিনিসে হাত দেওয়া হচ্ছে যেগুলো আসলে দরকার ছিল না বা এই সরকারের এখতিয়ারের বাইরে, যেমনটি জনাব তারেক রহমান? নিশ্চয়ই। কারণ দেখুন, ভাই যেটা বললেন যে ধর্মনিরপেক্ষতার ওই প্রশ্নে মুক্তিযুদ্ধের পরে এবং বামপন্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি যা বললেন, সেটার মধ্যেই কিন্তু কথাটার উত্তর থাকে। বামপন্থীরা যখন 10 বছরের এই সংগ্রাম করলেন, পুরো 60 দশকে বাঙালির যে জাগরণ, সেই জাগরণই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশের পরিচয়, তার হৃৎপিণ্ডকে আলাদা করে ফেলে। সেই বাংলাদেশের হৃৎপিণ্ডটাই ছিল ধর্মনিরপেক্ষ হৃৎপিণ্ড। পাকিস্তান ছিল সাম্প্রদায়িক রাষ্ট্র, এবং সেইখান থেকে বের হয়ে এসে বাংলাদেশ হয়েছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে। এবং এইটাই আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় অর্জন। ওই জায়গা থেকে এখন একটা ডিবেট হতে পারে যে এখনকার মানুষ হয়তো ইসলামকেই প্রধান হিসেবে দেখে এবং তারা এটা চায়, তাহলে সেটার জন্য তো ভোট আছে, সেটার জন্য একটা নির্বাচনী ব্যবস্থা আছে। সেই মুক্তিযুদ্ধের পরের যে বাস্তবতা, আজকের সেই বাস্তবতা কিন্তু এক নয়। আপনার প্রধান অনেকের অনুপস্থিতিতে আপনারা কয়েকজন মিলে আপনারা বাংলাদেশের চেহারা বদলে দিতে পারেন না। এটা অবশ্যই পরবর্তীতে আপনি যদি কিছু মনে না করেন, আপনি মানে প্রধান কয়েকজন অনুপস্থিত বলতে আপনি কাদেরকে মিন করছেন? আমি এটা পরিষ্কার করছি যে 91, 96, 2001 এবং 2008 4টি নির্বাচন সর্বজন গ্রাহ্য বলা যায়।
এটা নিয়ে আমাদের আসলে কোনো ডিবেট থাকার কথা না। আচ্ছা, ডিবেট আছে, ডিবেট আছে। এই ডিবেট হয়তো 8 সালের নির্বাচনটা নিয়ে, আসলে অন্য নির্বাচনগুলোকে নিয়ে যারা হারবে তারাই বলবে যে আমরা এটা ঠিক হয় নাই, কিন্তু 91, 96, 2001 নির্বাচন যে হয়েছে গ্রাহ্য নির্বাচন, এটা নিয়ে কারো কোনো কথা নাই আসলে। না, মোটা দাগে আছে। এইটা 40% করে দুটো দল ভোট পেয়েছে গড়ে, বিএনপি, আওয়ামী লীগ, এবং তারপরে 2008 সালেও কিন্তু আরো বেশি পেয়েছে আওয়ামী লীগ। এটা নিয়ে অনেক কথা থাকতে পারে যে 111 সরকারের সময় তখন তো আওয়ামী লীগ গণহত্যা করে নাই। হ্যাঁ, তখন আওয়ামী লীগ গণহত্যা করে নাই, কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক হত্যার সঙ্গে জড়িত ছিল। এই বাংলাদেশের রাজনীতিতে গত 45 বছরে অনেক হত্যার ঘটনা আছে। 2 জন রাষ্ট্রপতি নিহত হয়েছেন, একজন সপরিবারে নিহত হয়েছেন 1575, আর একজন চট্টগ্রামে নিহত হয়েছেন 1900। সেটার জন্য কোনো রাজনৈতিক দল দায়ী না। অবশ্যই আমরা কি করে বলতে পারি, কিভাবে বলতে পারি কে দায়ী দেয় না? কোনো কিছুরই তো বিচার হয়নি। 21শে আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটাতে কি কোনো রাজনৈতিক দল দায়ী? আমরা তো 15 আগস্টের বিচার তো করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিচার নিয়েই তো অনেক প্রশ্ন আছে, এবং সেইখানেও কিন্তু কথা আছে, এখানে আওয়ামী লীগের অনেকে জড়িত ছিল বলে কথা আছে। কারণ আওয়ামী লীগের বঙ্গবন্ধু নিহত হওয়ার পরের দিন সকালবেলা গিয়ে আওয়ামী লীগের নেতা গিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তার মানে কি, কারা জড়িত ছিল তাহলে? কাজেই আমাদের বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশ হচ্ছে হত্যা, প্রতিহিংসা, আবার হত্যা, আবার প্রতিহিংসা। আমি যখন ক্ষমতায় থাকব আমি খুব ভালো, এবং আমার অধীনেই নির্বাচন হতে হবে। এই যে 2006 সালে বিএনপি চাইলো যে তত্ত্বাবধায়ক সরকার দেব না, তারা এই যিনি প্রধান বিচারপতি ছিলেন বয়স নিয়ে অনেক গন্ডগোল শুরু হয়ে গেল। তার আগে কিন্তু 3 টার্ম হলো এই 2006, এবং তারপরে আওয়ামী লীগ এসে দেখলো যে না, আমরা দেব না, দিলেই তো হেরে যাব। তার মানে কি, যে ক্ষমতায় যায় সেই আর তত্ত্বাবধায়ক সরকার তার পছন্দ হয় না। এটা কিন্তু 96-তেও একবার ঘটেছিল। না, 2006 সালে কিন্তু তত্ত্বাবধায়ক ছিল। এবার আমাকে বলতে দিতে হবে। হ্যাঁ, 6 সালে কিভাবে ছিল সেটা আমরা সব জানি। হ্যাঁ, এবং 2 বছর সেখানে কি ঘটেছিল আমাদের পরিষ্কার মনে আছে। 111 কিভাবে হলো সবই আমাদের মনে আছে। কাজে এইটা নিয়েই ঘটনা ঘটেছিল। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে আসবে এইটা নিয়ে বড় বড় 2 দলের এই যে হিংসা, প্রতিহিংসা, আমরা প্রতিহিংসার রাজনীতি দেখে অভ্যস্ত। গত 16 বছরে সেটা মাত্রা ছাড়া হয়ে উঠেছিল। আওয়ামী লীগ সেইটা সকল মাত্রা ছাড়িয়ে সেই প্রতিহিংসা সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বলেই এই গণ অভ্যুত্থান হয়েছে, এবং সেই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছে। কিন্তু কি কারণে? আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা হচ্ছে যে এখানে সকলে থাকবে। এই সমাজে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, ওনার সাথে আমার দ্বিমত থাকবে, কিন্তু আমরা এক টেবিলে বসতে পারবো, আমরা কথা বলতে পারবো। ওনার সাথে আমার দ্বিমত থাকবে, কিন্তু আমি ওনাকে অসম্মানিত করবো না। আমি বলবো না আপনি বেরিয়ে যান, আমি কি বলার? ওনার কথা উনি বলবেন। যদি আইন ভঙ্গ করেন তার জন্য আইন থাকবে। এটাই সভ্যতার পাঠ। এই সভ্যতার পাঠ আমরা বারবার ভাঙতে দেখি। এখনো আমি দেখছি আপনাদের টক শোতে এসে একজন বলছেন উনি থাকলে আমি কথা বলবো না। তার মানে উনি ফ্যাসিবাদের দোসর। উনি জানেনও না যে উনি কি করেছেন গত 16 বছর বা 5 বছর বা 10 বছর, বা আমার কি দরকার ওনাকে জিজ্ঞেস করার। উনি কি বলতে চাচ্ছেন আমি এটা শুনি, একমত হলে হলাম, না হলে ডিবেটে অংশগ্রহণ করলাম, কিন্তু আমরা জাজমেন্ট করছি, আমরা সরিয়ে দিতে চাচ্ছি এই যে জায়গাগুলো। আপনি দেখুন যে 14 দল বা সিপিবি সহ প্রধান 4টি বাম দল, উনি খুব ভালো করে জানেন যে সংস্কার কমিটি হলো, সংবিধান সংস্কার কমিটিতে সিপিবি সহ প্রধান 4টি দল বলল 72-এর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র তুলে দিলে আমরা আলোচনা করব না, এই আলোচনায় আমরা থাকতে পারি না, এটা মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে। তারা চলে গেল। সরকার বা সরকারি কোনো পক্ষ একটি বারও বামদের দিকে ফিরেও তাকালেন না। কি আসে যায়, বামরা বা রাজনীতি করে না? এই বামপন্থার মাধ্যমেই কিন্তু 71-এর ভিত্তিমূল তৈরি হয়েছে, সেটা আমরা ভুলে গেলাম। আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম, তাদের নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, বড় ধরনের হত্যাকাণ্ডে জড়িত, সেইটা বিচার হচ্ছে এবং শুরু হয়ে গেছে, বিচার হবে। কিন্তু নিরীহ যে সমস্ত নেতাকর্মীরা আছেন যারা বিদেশে পালিয়ে যাচ্ছেন না, বা পালিয়ে যাওয়ার মতো যারা রসদ নাই, এইখানকার সকল, আপনি যখন বিএনপি ক্ষমতায় থাকে, বিএনপির যারা এই গত 16 বছর অন্তত 50 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছিল। এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, আগামীতে যারা আসবে 50 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা দেবে। এই যে পাল্টি ব্যাপার, এই জায়গা থেকে আমরা আসলে মুক্তি চাই। আমরা এমন একটা পরিস্থিতি চাই, এমন একটা গণতান্ত্রিক পরিবেশ চাই যেখানে চোর, ডাকাত, বাটপার, রাহাজানি, খুনি সকলেই তার বিচার প্রক্রিয়ার মধ্যে থাকবে এবং বিচারের পরে তারা সমাজে অন্তর্ভুক্ত হতে পারবে। এবং এই জায়গাগুলো আমাদের আবিষ্কার করতে হবে, সেইটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলছি। এবং সেই জায়গাতে আপনি যখন কথা বলছেন,
আপনি ফেলে দিতেন আওয়ামী লীগের একটু কোর্টে বল। আমি থামাই একটু দর্শক, বলে আমরা নিই। টেলিভিশন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু চ্যানেলের সকল অনলাইন প্ল্যাটফর্মে আমরা আছি। ধরুন যদি সরকার বলতো হ্যাঁ কেন নয়, সকলেই আসুন নির্বাচন করুন, আপনারা আপনাদের নেতাদেরকে নির্বাচন করুন, কিন্তু যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে কি করে আপনি মনোনয়ন দিবেন, তারা তো নির্বাচনে অযোগ্য, তখনই তো আওয়ামী লীগ বড় বিপদে পড়ে যেত বা আসতো না। সেটা তো সরকারের দেখার বিষয় ছিল না। কি আপনার 5 ভাই, 2 জন চোর, আপনি 3 জন, এই 2 জন চোরকে কি আপনি আপনার বাপের সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে পারবেন যে না চুরি করেছে আমি তোমাকে তা পারবেন না। চোরের জন্য জেল খাটবে, কিন্তু সম্পত্তি কিন্তু সে পাবে, অর্থাৎ সমাজে তার কণ্ঠস্বর থাকবে। এই যে আমি বলছি একটা বড় অংশ আওয়ামী লীগ বলুন, জাতীয় পার্টিরও কিন্তু একই অবস্থা করা হয়েছে। জাতীয় পার্টিকে বলা হচ্ছে তারা ফ্যাসিবাদের দোসর ছিল। দোসর কারা ছিল না? ইসলামিক দলগুলোকে খুঁজে দেখুন তো, গত 3 যেই ছলে বলে কৌশলে নির্বাচন, প্রতারণা নির্বাচনে ইসলামী কতগুলো দল অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু এখন খুব বড় গলায় জামাত ইসলামীর সাথে জোট বেঁধে কিন্তু আন্দোলন করেছে। আচ্ছা, আপনি যে প্রস্তাবের কথা বলেছেন, এই জায়গায় আমি একটু আপনার কাছে জানতে চাই ডক্টর সাদুজ্জামান রিপন, আপনি কি মনে করেন ওইটা একটা সলিউশনের জায়গা হতে পারতো, যে যারা জেল খাটে তারা জেল খাটবে, কিন্তু আসলে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার তোমাদের আছে? দেখুন, এটা একটা অনেক বড় ডিবেট। আমি মানে যদি inclusiveness যেটা আর কি। ইনক্লুসিভিটি নিয়ে আমার একটু প্রশ্ন আছে, মানে আমার নিজের মতো জি করে। প্লিজ। ওয়েল, আপনি যদি এইভাবে চিন্তা করেন, পাকিস্তান আমলে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলন প্রতিষ্ঠা, তিনিও তো একজন বড় নেতা ছিলেন, তো কোনো সন্দেহ, তার যুবক বয়সে তিনিও তো হি ফট ফর পাকিস্তান ইনফ্যাক্ট। মানে আমাদের পূর্বপুরুষ নিশ্চয়ই করেছেন তারা পাকিস্তান আনার জন্য। তো যেই দলটি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, দিদেন পাকিস্তান মুসলিম লীগ, এই তাদের ভুল রাজনীতির করার কারণে আপনি দেখবেন 54 সালে নির্বাচনে তারা ডিফিটেড হলো, 70 নির্বাচনে তারা ভয়াবহ ডিফিটেড হলো নিঃসন্দেহে। 72 সালে আমরা যখন নতুন দেশ প্রতিষ্ঠা করলাম, তখন যে নির্বাচনটা হলো, 73-এ যে নির্বাচনটা হলো, সেই 73 নির্বাচনে এই আওয়ামী লীগ, মানে যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, যারা গণহত্যার সাথে যারা যুক্ত ছিল, কথা খেয়াল করে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল, যারা গণহত্যায় অংশগ্রহণকারী দল, এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলাম অ্যান্ড আদার পার্টিস, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। তারা নির্বাচন নিষিদ্ধ করা মানেতে নির্বাচন থেকে অযোগ্য হয়েছিল। নির্বাচনে অযোগ্য হওয়ার কারণে তখন শুধুমাত্র আওয়ামী লীগ এবং মানে ছোটোখাটো কিছু রাজনৈতিক দল, তখনকার সময় সদ্য গঠিত এনসিপির মতো একটি দল লাইক জাসদ, এরা নির্বাচনে অংশ নিলেন। এই যে মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজার ইসলাম সহ এরকম অসংখ্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে তারা অংশগ্রহণ না হওয়ার কারণে কি 73 সালে নির্বাচন কি প্রশ্নবিদ্ধ ছিল? মোটেই না। মানুষের মধ্যে তো মানে কোনো আলোচনাই ছিল না, বিকজ তারা পারপেট্রেটরস, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, তারা গণহত্যা অংশগ্রহণকারী, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল। ঠিক সিমিলারলি যে প্রশ্নটা আপনি তুললেন যে রাজনৈতিক দলটি গণহত্যায় অংশ নিয়েছে, যে রাজনৈতিক দলের নেতারা গণহত্যা, আজকেও তো আমি আওয়ামী লীগের কয়েকজন নেতার মানে টেলিফোন কনভারসেশন, মানে পোর্টাল, বিভিন্ন নিউজ পোর্টালে আসছে দেখছি, মানে ফেসবুকে দেখছি এগুলো। তো সেখানে ডিবির হারুন, ভাতের হোটেলে হারুন যেটি বলেন না কেন, সে তো বললো যে মানে আইন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আমাকে নির্দেশ দিচ্ছে সেভাবেই আমি বাস্তবায়ন করছি। ওবায়দুল কাদের সাথে তার একটা কনভারসেশন ছিল। আমার বক্তব্য হচ্ছে, কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল, সে যেই হোক না কেন, যারা গুমের সাথে জড়িত, যারা মানুষ হত্যার সাথে জড়িত, বাংলাদেশের মানুষের সম্পদ পাচারের সাথে জড়িত, আপনার আমার কণ্ঠরোধ করার জন্য যারা জড়িত, বিচার বিভাগকে নিজেদের মতন করে করায়ত্ত করে যারা শাসন ব্যবস্থা করেছে, ওই শামসুদ্দিন মানিকের মতন লোকজনকে এই মানে বিচার বিভাগে বসিয়ে যারা এখানে মানে বিচারিক নৈরাজ্য যারা সৃষ্টি করেছিল, অসংখ্য খুন গুমের সাথে জড়িত ছিল। দেশের ব্যাংকগুলো ফোকলে, আপনি অনেকগুলো ব্যাংক আছেন 5,000 টাকা কেন 1,000 টাকার চেক দিলে আপনার পাস হয় না। এই যে পরিস্থিতি আপনি যারা তৈরি করেছিল, আপনি পৃথিবীর ইতিহাসে কখনো শুনেছেন একটা ব্যক্তি 7টা ব্যাংকের মালিক? আপনি কখনো শুনেছেন যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা লোকের ডিজিএফআই লোকেরা মানে ঢাকার একটি অভিজাত হোটেলে আপনার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদেরকে ডেকে এনে মালিকানার ফর্ম, আমি যদিও কখনো মালিকানা টালিকানা বুঝি না, শুনেছি যে নাকি এরকম শেয়ার ঠেয়ার একটা কাগজ থাকে, এর উল্টো পিঠে সাইন করলে নাকি মালিকানা চলে যায়, শুনেছি। তো এই যে লোকগুলোকে ডেকে নিয়ে
কয়েক মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে এই সব 7টা ব্যাংক আপনি আচ্ছা, হাইজ্যাক এবার করে আপনাকে ফেলেন। প্রশ্ন, এবং যেটা এই যে মনে হয় পৃষ্ঠপোষক মাহবুব আজিজ ভাই আপু একটু জি, ছোট্ট করে পৃষ্ঠপোষকতা করলেন, হ্যাঁ। তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে? আচ্ছা, এখন কি পুলিশ লাগে? এখনকার প্রশ্নটা করলে আপনার উত্তর দিতে আরো সহজ লাগবে। উনি বলবেন যে মপশন নো। এখন কি আওয়ামী লীগের লোকরা যে মিছিল টিছিল করে, আই ডোন্ট সাপোর্ট ইট, বাট আপনি দেখবেন ইট ইজ দ্য পিপলের পাওয়ার তো সবচেয়ে বড়। ইট ইজ দ্য পিপল, তারা ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে। আওয়ামী লীগ যে নৈরাজ্যিক অবস্থাটা দেশে সৃষ্টি করেছিল, আমি প্রশ্নটা পশ্চিম করতে জার্মানির জায়গায় যান। একটু ক্লিয়ার হবে, আমি একটু প্রশ্ন করি, যেটা মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকেও আসবে আমি জানি। যে গণহত্যার কথা বললেন, সেই গণহত্যার দায়ে 1971 সালে যাদেরকে দায়ী করা হয় জামাতে ইসলাম, তাদের রাজনীতি যদি আপনি মেনে নেন তাহলে আসলে এটা কি হয়? মাহবুব আজিজ ভাই ঠিক আপনি এই প্রশ্নটা নিশ্চয়ই করতেন, হয়তো করবেন। এরপরে 2 নম্বর হচ্ছে আপনি পাচারের কথা বলেছেন, আপনি দুর্নীতির কথা বলেছেন। বাংলাদেশে কোন রাজনৈতিক দল আসলে ক্ষমতায় এসে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়নি? কারা টাকা পাচার করেনি এরকম দল কি আছে? আমি যদি এইভাবে বলি যে তাদের পাচারের যে ঘটে প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তি মানে এইভাবে মানে আমি বলছি ভলিউম, যেইভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস হয়েছে, যেভাবে হাহাকার পড়েছে, তো এইটা তো কোনো আমলে ছিল না। আপনি এইভাবে আমি সরলীকরণ করব না, আমল বলে সরলীকরণ করব না। আমি শুধু মানে পাপের যে গ্র্যাভিটি, এর যে মাত্রা, ইয়েস, মানে রাজনৈতিক দলগুলো বা সরকারগুলো দুধে ধোয়া তুলসী থাকে না, তাদের মধ্যে কারাপশন থাকে, অফিসারের কারাপশন থাকে। অফিসারদের মধ্যে কারাপশন না থাকলে বাচ্চা কাচ্চাকে স্কলারশিপে মাস্টার মাইন্ডে পড়ায় কেমনে? যখন বাচ্চা কাচ্চা পড়ায় কেমনে? হ্যাঁ, সম্ভব তো না। তো এগুলো দিয়ে তো আমরা মানে মোটামুটি একটা মোটা দাগে বিচার করতে পারি যে তাদের লেভেল অফ মানে লাইফস্টাইল এবং সেগুলোর উৎস, সেগুলো মেনটেনেন্সের পেছনে যে দুর্নীতি থাকে তো বলার কোনো সন্দেহ নাই। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের প্রত্যেকের কথা বলতে হবে। আমি কোনো আমল, কোনো ব্যক্তি, কোনো পিরিয়ডের কথা বলতে চাই না যে না অমুক এটা হচ্ছে, এটাকে আমাদের বন্ধ করতে হবে তো নাকি। এবং বন্ধ করতে হলে আপনার পারপেট্রেটরদেরকে যদি আপনি বিচারের আওতায় না আনেন, আপনি দেখেন পশ্চিম জার্মানিতে মানে আমি কথা আপনি জি আপনাকে দিয়ে শেষ করব আমি, যে মানে উনি যদি বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি কিনা তাই বলছেন, আপনি 30 সেকেন্ড শেষ সময় করলে নিয়ে আমার সময় নিয়ে কোনো কখনই বার্গেনিং ছিল না। আপনি এখনো থামিয়ে দিতে পারেন, মানে বলতে পারেন। পশ্চিম জার্মানিতে আপনার নাজি পার্টি এখনই নিষিদ্ধ না, হিটলারের নাম ওই দেশে উচ্চারণ করা যায়। ওখানে কি এখানে গণতন্ত্রের পশ্চিম জার্মানিকে গণতান্ত্রিক রাষ্ট্র না? আমি আরেকটা প্রশ্ন তুলে দিই, সাম্প্রদায়িকতার অনেক কথা বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশে যখন পয়সা মানে আমাদের ও তো পাই না সেন্ট, মানে একবার সর্বনিম্ন ছোট মুদ্রাটা, সেটার মধ্যে যখন লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, নোটের মধ্যে যখন লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, সংবিধানের মধ্যে যখন লেখা থাকে ইন গড উই ট্রাস্ট, বাংলাদেশে থেকে এখনও কেউ বলে না যে ইন আল্লাহ উই ট্রাস্ট। তো শুধু এই কথা লেখা থাকলেই একটা রাষ্ট্র সাম্প্রদায়িক হয়ে যায়? আমি কেন বলবো তা? মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা সাম্প্রদায়িক রাষ্ট্র না হয়, ওটাকে যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র মডেল হিসেবে ধরি, আমার দেশটা কেন না? আমি আমার দেশে আমি যদি বলি যে সমস্ত সকল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এটা স্পিরিচুয়াল বিষয় না, এটা আমার বিশ্বাসের জায়গা। আমি মনে করি আমার মাবুদ, হি ইজ দ্য ক্রিয়েটর। আমি মনে করি আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি বিশ্বাস করি আমার পরকালে আমার আল্লাহর কাছে আমাকে ফেরত যেতে হবে এবং তার বিধান অনুযায়ী আমাকে চলতে হবে, তাকে রাজি খুশি করতে হবে। এটা আমি, দিস ইজ মাই বিলিভ। আমার বিলিফকে তো আপনি মানে অন্য কোনো কিছু দিয়ে আপনি লেভেল করতে পারবেন না। আমি এই কথাটি বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাম্প্রদায়িক রাষ্ট্র না হয়, ও দেশের সরকার যদি সাম্প্রদায়িক না হয়, আমি কেন ভাই, আমাকে কেন আপনি আমার দেশকে কেন আপনি সাম্প্রদায়িক বলে ইয়ে করেন? কাকে খুশি করার জন্য আমি এই কথাগুলো বলি? অনেক ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ। আপনার কাছে কথা বলার জন্য এসেছিলাম, আমি কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে 1 নম্বর উনি বলেছেন যে কণ্ঠ রোধ করেছে আওয়ামী লীগ ইত্যাদি, আওয়ামী লীগের অনেক দুরাচারের বিশাল ফিরিস্তি দিলেন। আমরা সবাই জানি বলেই তাকে হেলিকপ্টারে উঠতে হয়েছে। উনি তা বলেন, উনি এক বাক্যে এটা শেষ। আওয়ামী লীগ যা করেছে তার কৃতকর্মের ফল শেখ হাসিনা অলরেডি পেয়েছে, এটা ফাঁসির চেয়ে ভবিষ্যতে পাবে, অন্যরাও পাবে, সবাই হেলিকপ্টার ইত্যাদি যানবাহনে তুলে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যাদেরকে হেলিকপ্টারে তুললেন, কিন্তু আপনি বসে ঠিক করবেন যে আর সবাই আমরা নির্বাচনে দিতে পারবো না। এইটা কোন ধরনের গণতান্ত্রিক মানসিকতা? আপনি কেন নির্বাচনে আসতে দিচ্ছেন না? আপনার জনগণই লাল কার্ড দেখে দিক না আওয়ামী লীগকে, কেন এত ভয়? এই জায়গাটাতেই প্রশ্ন যে আমরা এই 40% ভোটারকে আমরা আসলে খুব ভয় পাই, যে তার এই যে নেতারা যে দুরাচার করে সেই দায়িত্ব কি করবেন নাকি? এই তৃণমূলের যে আমাদের শিক্ষক, ছোট্ট মাদ্রাসার শিক্ষক, ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা যে কয়েক প্রজন্ম ধরে আওয়ামী লীগ করে, তাদের কি দোষ?
আরেকটা বিষয় দেখুন, ভাই বললেন এটা তো আমার বিলিফ, আমি মহান আল্লাহ, এটা আমার বিলিফ, কিন্তু আমার বিলিফ কিন্তু আমি আপনার উপরে চাপিয়ে দিব যখন আপনি আরেকটি ধর্ম কাউকে চাপিয়ে দেবেন। অবশ্যই আমি যখন আমি ঠিক করছি আমরা তিনজনই মিলে এটা রাষ্ট্রীয় ধর্ম, আমি কে ঠিক করার? কারণ আমি জন্মগতভাবে এই ধর্মে এসেছি, এটা তো আমার চয়েস নয়, এটা তো আমার একটা বাই চান্স আমি এখানে এসেছি। আমি কি করে আমার যে অন্যান্য ধর্মের বন্ধুরা আছে তাদেরকে আমি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক বানাবো না? এই যদি যুক্তি হয় সেটার জন্যও তো আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভাবতে হবে। এবং কিছু কিছু বিষয় যে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম কোন জায়গায়, আমরা অবশ্যই অসাম্প্রদায়িকতার জায়গা থেকে আলাদা হয়েছি। আমরা ইসলামিক রাষ্ট্র হলে তো পাকিস্তানের সঙ্গেই থাকতাম, এবং সেই জায়গাতে আমাদের যেই একটা রাষ্ট্রের দর্শন থাকে, একটা রাষ্ট্রের সাংস্কৃতিক মান থাকে, একটা রাষ্ট্রকে একটা চেহারা থাকে, সেই চেহারার সাথে আমাদের নারীকে কটূক্তি করা, নারীর পোশাক নিয়ে কথা বলা, নারী কখন চলবে, নারীকে 5 ঘন্টার জন্য জামাতের আমির বলছেন যে আমরা ক্ষমতায় গেলে 5 ঘন্টা কাজ করলেই চলবে, এমনকি তারা বলছেন নারী ঘরের রানী। এই কথাগুলো কি? এবং এটা কি আমাদের সাম্প্রদায়িকতা নয়? এটা কি আমেরিকান ওই সেই গড অলমাইটি? আমেরিকাতে তো কে পুরুষ আর নারী সেই প্রশ্নই করা যাবে না আপনাকে। সেই সমাজ আপনারা তৈরি করেছেন। আপনি দেখেন যেখানে প্রতি পদে পদে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয় যে তুমি নারী না তুমি পুরুষ, তুমি এটা না তুমি সেটা, তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি, তুমি এটা না সেটা। এই কোথায় আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আছে যে 30 জন মিলে সংবিধানে চেঞ্জ করে ফেলবে? আপনি আমেরিকার থেকে লোক ধার করে নিয়ে আসতেছেন, আমাদের এখানে লোক নাই, এবং তারা ওই দেশের নাগরিক। আপনি এখানে ইজারা দিয়ে দিচ্ছেন, আপনি 30 মাসের একটা সরকার না, আপনি 30 বছরের জন্য বন্দর ইজারা দিয়ে দিচ্ছেন। তার মানে কি? আপনি যে প্রশ্নটা করলেন যে সরকার তার সীমানা লঙ্ঘন করছে কিনা, অবশ্যই সরকারের কাজটা হচ্ছে প্রথমত যে এইখানে জবাবদিহিতার সংস্কৃতিতে তাকে খুব বেশি ফেলা যাবে না, তারা ইলেক্টেড গভর্নমেন্ট নয়। একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই তাদের প্রধান কাজ হওয়া দরকার, এখনো তাই। এবং সেই জায়গাতে সেই গণতান্ত্রিক যেই সরকার আসবে তারা মানুষের কাছে জবাবদিহি করবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এটা শুধু কথার কথা নয়। এবং এই জায়গাতে আমাদের পৌঁছাতে হবে। 72 সালের যে কথা বললেন ভাই, যে 72 সালে অন্যরা হেরে গেছে, হেরে যাওয়ার তো একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ তার কয়েকদিন আগে 70-এর নির্বাচনে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলমান চোখ কানা চোখওয়ালা সবাই মিলে ভোট দিয়ে পাশ করেছিল বলেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। কারণ ওই ভোটে পাকিস্তানের সব ওরা হেরে যাওয়ার পরেও শেখ মুজিবকে ক্ষমতা দেয়নি, বসতে দেয়নি। এবং সেই জন্যই, এবং ওই আওয়ামী লীগ এতখানি ম্যান্ডেট পেয়েছিল, 97% 98% ভোট পেয়েছিল বলেই এককভাবে তারা ক্ষমতায় এসেছিল। যদিও 73-এর নির্বাচনকে নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা নিয়ে অনেক অভিযোগ আছে, সেইটা তো আছেই, এবং এটা নিয়ে তাকে নানান রকম অভিযোগের সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। আমাদের কথা হচ্ছে যে সরকারকে এখন শক্তভাবে নির্বাচনের দিকে যেতে হবে, এবং আপনি আগেই একটা সার্বভৌম সংসদকে ঠিক করে দিতে পারেন না যে আপনারা এইগুলো পাশ করবেন, না পারলে 270 দিনের মধ্যে এটা অটোমেটিক পাশ হয়ে যাবে। আপনি কি সার্বভৌম সংসদের উপরেও আরেকটা শক্তিশালী একটা কিছু বসিয়ে দিতে চান? এটা কি করে সম্ভব? পৃথিবীর কোনো ইতিহাসে এটা নাই। কাজে এখানে অনেক কিছু হচ্ছে যেটা আসলে পৃথিবীর ইতিহাসে নাই। যেমন ইতিহাসে নাই 30 জন মিলে বসে আপনি সরকার একটা রাষ্ট্রের চেহারা বদলায় ফেলবেন, এটা হয় না। না, 30 জন মিলে না, কিন্তু সবাই মিলে আমরা রাষ্ট্রের চেহারা অবশ্যই বদলাতে চাই, সেটা পজিটিভ দিকে, সেটা উন্নতির দিকে। অবশ্যই সেটার জন্য নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনের পথে আমরা হাঁটতে চাই সবাই মিলে, যারা বাংলাদেশকে ভালোবাসেন অফকোর্স তাদেরকে নিয়ে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে, আপনাদের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ।